রংধনু আসে রঙের টানে, সুবাস আসে ফুলের টানে, বন্ধুত্ব আসে বন্ধুর টানে, আর ঈদ আসে খুশির টানে। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরু কার্বোনেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL TMX। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, যার গান শুনলে তরুণ থেকে তরুণী, বুড়ো থেকে বুড়ি সবাই মুগ্ধ হয়ে যায়। আমাদের সাথে রয়েছেন সাবরিনা সাবাস। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধুপূর্ণ। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে ঈদের সময় সঙ্গীত শিল্পী কাছে থাকলে বাড়তি আবদার শুরু হয়ে যায়, গান শুনবো গান শুনবো গান শুনবো শুনবো। তবে তার আগে বলেন ঈদ কেমন কাটছে? ঈদ অনেক অনেক ভালো কাটছে, কারণ এই ঈদের সময়টা আসলে পরিবারকে পুরোপুরি সময় দেওয়ার একটা সুযোগ, বিশাল সুযোগ পাওয়া যায়। এভাবে কেন বললেন? অন্য সময় অনেক ব্যস্ত থাকেন। হ্যাঁ, অনেক সময় বেশি ব্যস্ত থাকা হয়, দেখা গেছে যে অনেকের বাসায় দাওয়াত থেকে অ্যাকসেপ্ট করা যায় না, বাসায় মেহমান আসবে, তাদের সাথে বসে আড্ডা দেওয়া, বা দেখা গেছে যে একটু আড্ডা দেওয়ার সময় হলো, তারপরে মনে হলো যে ও আচ্ছা আমার তো কাজ আছে, তো আগে চলে যেতে হবে। কাজ না থাকার অনেক সময় যেহেতু একটা বিজনেস আছে রিলেটেড, তো দেখা গেছে যে সেটার জন্য অনেক সময় প্ল্যানিং করার জন্য বের হয়ে যেতে হয়, মিটিং থাকে সেটার জন্য বের হয়ে যেতে হয়। দ্যাটস ওয়াই আসলে এই জন্য ঈদটার সময় আসলে পুরোপুরি পরিবারের সাথে মিলেমিশে একাকার স্পেশাল ডে। সো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে কি কি করলেন? মানে চাঁদ রাত তো ফ্রি ছিলেন নাকি ওই দিন অনেক কাজ নিয়ে ব্যস্ততা ছিল? চাঁদ রাত সবসময় ফ্রি থাকি, কারণ হচ্ছে আমি মেহেদি দিতে খুব পছন্দ করি, তো সেটাই দেওয়ার পরিকল্পনা চলছিল। তো ঈদের দিন কি কি করলেন? ঈদের দিন তো এই তো ঘুম থেকে উঠেই ঈদের নামাজ, তারপরে হচ্ছে সেমাই বানানোর একটা বা ডেজার্ট বানানোর একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়। তো আম্মুর সাথে বসে বসে ডিসাইড করছিলাম যে কোনটার পরে কোনটা বানাবো। আর আম্মুর যেহেতু রান্নাঘরটা অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকে, আমি গেলে সেটা খুব মেস হয়ে যায়, মেসটা হয়ে যায় একদম। তো এই জন্য আম্মু আমাকে খুব বুঝে বুঝে বলছে যে মানে কাজ যেটা করবা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে করো। তো এই তো এরপর শুরু হয়ে গেল ডেজার্ট বানানোর কাজ। তারপরে আব্বু আসলো, তারপরে আরো আত্মীয় স্বজন আসলো, তারা খাওয়া দাওয়া করলো। এই তো এইভাবেই অনেক আড্ডা দিয়েছি। কি কি ডেজার্ট বানিয়েছেন? আচ্ছা, লোভ লাগছে। আমাদের পছন্দের একটা ডেজার্ট হচ্ছে পুডিং। ওকে। তো ক্যারামেল যেটা পুডিংটা ছিল, এটা আম্মুর বানানো, এটা অনেক কষ্ট। হ্যাঁ, আমারটা কখনোই ভালো হয় না, এই জন্য আম্মু বানিয়েছে এটা। হ্যাঁ, আর আমরা ছিল হচ্ছে জর্দা সেমাই, এটা একটু ট্রাই করেছি। আর একটু রসমালাই টাইপের একটা ডেজার্ট করেছিলাম, যেটা কিনা খেতে মোটামুটি। ঈদের সময় যে আমার সাথে কথা বলতে আসেন, আমার মিষ্টি কই দেন। মিষ্টিটা হবে কিন্তু প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমি খাবো। আই লাভ সুইট। সো ঈদে কোথাও ঘুরতে যাননি? এইবার ঈদে আসলে সবার বাসায় যাওয়া হচ্ছে, সবার বাসায় ঘোরাঘুরি হচ্ছে। এই 2-3 বছর আগেও হয়তো বা এরকম ছিল যে আমি খুব একটু ঘরকোনো টাইপের ছিলাম, বাসায় আসার পরে আমি কোথাও যেতে চাইতাম না। তো হচ্ছে এখন দেখা গেছে যে যাওয়া হয়, এরকম আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয় দাওয়াত দিলে। আগে আম্মু একা রান্না করতে, এখন আমিও টুকটাক রান্না করি। কি কি রান্না শিখেছেন? অনেক কিছু। অনেক কিছু। ভাত রান্না করা? হ্যাঁ, ভাত রান্না পারি, তেহারি ভালো রান্না করতে পারি। অনেক কিছু শিখে গেছেন। Proved chef because তেহারি is a tough thing বাবা। So proved. So সহকর্মীদের বাসায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, যাওয়া হচ্ছে টুকটাক। আসলে তো ঈদ বলতে আসলে এই দাওয়াত নেওয়ার, তবে সবচেয়ে মজার ব্যাপার যে যখন কারো বাসায় যাওয়া হয়, এত পরিমাণে খাবার, এটা ওইটা এটা ওইটা, তখন আসলে নিজেকে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। ঈদের জন্য 5 কেজি বাড়বে, এটা আমি আগে থেকে জানি। এবং এই 5 কেজি আর কোনোদিন কমবে না, পরের বার আরো অ্যাড হবে। রোজা গেল, এই রোজার মধ্যে এই জন্যই যা কিছু একটু কমায় সবকিছু, মানে দেখা গেছে যে পরিমিত পরিমাণ যেটা খাওয়া লাগে তার থেকেও একটু কম খেয়ে যেতে, যে রোজ ঈদের সময় না বাড়ে। ঈদের সময় অনেক খেতে হবে। এই তো গেল হচ্ছে ঈদের খাওয়া দাওয়া, কিন্তু আসল ঘটনা এখনো বাকি, যেটার জন্য ঈদ ছোটবেলা থেকে স্পেশাল আমাদের কাছে। সালামি। কত টাকা? আপাতত লাখ পৌঁছে গেছে নাকি? না, এত পৌঁছানি, কারণ আমি যা পাই তার থেকে বেশি দিয়ে দিতে হয় আমাকে।
এখন বড় হয়েছেন, কিছু করার নেই। একদম কিছু করার নেই, এই জন্য বললাম যে লাখ পেলেও আমার থাকবে না ওইটা, 1 লাখের জায়গায় 2 লাখ দিয়ে দিতে হবে এরকম অবস্থা। তো আপাতত হচ্ছে 5,000 6,000-এর মতো হয়েছে, আরো তো বাকি আছে দিন। বাট আমরা যেহেতু 90s এর, আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু 2 টাকা থেকে শুরু হতো। হ্যাঁ, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আর খুব বড় মনের কেউ থাকলে 20 টাকা দিত। খুব বড়, আমি 500 টাকা পেয়েছি। ওটা তো খুব রেয়ার, আমি তো পাইতামই না, খুব রেয়ার। কিন্তু আপনি হচ্ছে সিঙ্গার আপু, আবার আমার স্কুলেরও সিনিয়র, আমার সালামি টাপু, আসসালামু আলাইকুম দেন না। পার্স তো খুঁজে পাচ্ছি না, সব কিছু শোয়ের পর হবে না, আমি কিন্তু বুঝে নিব। তো একটু যদি বলি যে স্কুলের সময়টুকু, যেহেতু আপনি একজন ভিকেজ, আমিও একজন ভিকেজ, স্কুলের সময়টুকু সালামি দিয়ে কি করতেন? আচ্ছা, ভিকিজ মানে হচ্ছে ভিকারুন্নেসা। ভিকারুন্নেসা যারা, এটা অনেকে জানে অনেকে জানে না, যে ভিকারুন্নেসার দুষ্টু মেয়েগুলোকে বলা হয় ভিকি, এবং তারা নিজেদেরকে ভিকি বলতে পছন্দ করে। ভালোদেরও ভিকি বলা হয়, আমি ভালো ভিকি, আপনি দুষ্ট হতে পারেন। ভিকারুন্নেসা সবাই কিন্তু দুষ্ট, এটা সবাই জানে, কম হোক বেশি হোক। তো তখন সালামি দিয়ে কি করতেন, দুষ্টুমি করতেন? তখন ছেলে আমি একটু বোকা ছিলাম, তো সবকিছু আম্মুর কাছে জমা রাখতাম, আম্মু মাঝে মাঝে খরচ করে ফেলতো। ঘর কি কাহিনী। এন্ড আম্মুরা তারপর বলতো যে তোমার কাছে রেখো না, আমার কাছে রাখো, তোমার জন্য একটা সোনার কানের দুল বানিয়ে দিব। সেই দুলগুলো আমি এখনো খুঁজে পাচ্ছি না। ভিকিজদের মারা বেশি দুষ্টু, টাকা আগে নিয়ে নিত। তো এমন কখনো হয়েছে যে টাকা জমিয়ে, সালামি জমিয়ে ঈদে মানে প্রেমিকের জন্য কিছু কিনেছিলেন? এটা বলাই যাবে না। ওকে, সো সিক্রেট বা তবু বলি, আমার একটা বয়ফ্রেন্ড ছিল। একটাই ছিল? হ্যাঁ, একটা, মানে অনেকগুলোর মধ্যে একটা ছিল। অনেকগুলো না, জীবনে আমার মনে হয় 2টোই প্রেম করেছি। যেটা এক্স ছিল, আমি সেটার কথা বলছি। তো আমার খুব দুঃখ ছিল এটা, যে এই ঈদের জমানো টাকা, তারপরে টিফিনের টাকা জমায় তার জন্য গিফট নিয়ে যেত, কিন্তু সে আমাকে জীবনে একটা গিফটও দেয় নাই। এটার দুঃখ আমি আজও বলতে পারি না। কাশি উঠে যাচ্ছে, মাঠে হাড়ি ভাঙার মতো অবস্থা। যাই হোক, আড্ডা হবে, আমি হাসি থামাতে পারছি না, একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কার্বনেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICLTMX। ছোট্ট একটা বিরতির পর আবারও আড্ডা হবে, আমাদের সাথেই থাকুন। আর আমার স্বপ্ন নির্মাণে বিশ্বস্ততার সঙ্গী HRRM স্টিল। ছোট মনে বড় স্বপ্ন, সবাই যেন স্কুল পায়, এমন স্বপ্নের স্থাপনা নির্মাণে HRRM স্টিল, B500 DWR, B420 DWR, বিশ্বস্ততার সঙ্গী HRRM স্টিল। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরু কার্বনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICLTMX। আমাদের সাথে আজ রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবরিনা সাবা। আবারও চলে যাচ্ছি তার সাথে আড্ডায়। আর হাসবেন না প্লিজ, আর হাসবেন না, হাসতে হাসতে আমার কলিজা ব্যথা হয়ে যাচ্ছে। একটু ক্যারিয়ার নিয়ে কথা বলি। আপনি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত ভুবনে থাকেন, একটা গান শোনান। আমার খুব রিসেন্টলি একটা গান বের হয়েছে, জর্দা ছাড়া পান। তো এইটা আমার ডান্স নাম্বারের একটা গান। এর আগে কখনো আমি ডান্স নাম্বারের গান করিনি। ওকে, আমার যেহেতু দুটো সোলো অ্যালবাম ছিল 2013 আর 15-র দিকে, সেখানে আমার অডিও আকারে, মানে তখন তো সিডির সময় ছিল, তো সেই অ্যালবামগুলোতে আমার ডান্স নাম্বার ছিল, কিন্তু মিউজিক ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম হয়েছে আর কি। তো সেই গানটা শোনাচ্ছি। পাগল পাগল বদ্ধ পাগল, ওই আমার পাগল পাগল বদ্ধ পাগল, আমার পাগল পাগল বদ্ধ পাগল, পাগল সোনার চান, নাচতে নাচতে গাইছে দেখো ডিজে তালে গান। আমার পাগল পাগল বদ্ধ পাগল, পাগল সোনার চান, নাচতে নাচতে গাইছে দেখো ডিজে তালে গান। আদর কইরা আদর কইরা আদর কইরা দে না এখন জর্দা ছাড়া পান, আমায় আদর কইরা দে না এখন জর্দা ছাড়া পান, আদর কইরা দে নাই আমায় জর্দা ছাড়া পান, ও তুই আদর কইরা দে নাই এখন জর্দা ছাড়া পান। জর্দা ছাড়া পান, এটা কি খাওয়া সম্ভব? জর্দা খেলে মাথা ঘোরায়, এজন্য জর্দা ছাড়া পান দিতে বলেছি। আমি অবশ্য পান খাই না, তো জানি না। আচ্ছা, ব্যস্ততা কেমন? কারণ সঙ্গীত শিল্পীদের তো ঈদের সময়, রোজার সময় একটা ব্যস্ততা থাকে, বাট ঈদের পরের ব্যস্ততা সব থেকে বেশি। সো ব্যস্ততা কি আসছে নাকি অলরেডি চলে এসেছে? ব্যস্ততা তো আছেই। এই তো হচ্ছে ঈদেরই একটা প্রোগ্রাম আমরা হচ্ছে কাজ করছি ফিডব্যাকের সাথে, ফিডব্যাক ব্যাংক, মাসুদ ভাই, তাদের সাথে একটা কাজ করছি আমরা কো আর্টিস্ট হিসেবে কয়েকজন। তো এইটা আসলে ঈদের মধ্যে সবচেয়ে একটা আনন্দ ঘন ব্যাপার ছিল,
কারণ এরকম ধরনের এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, এত বড় একটা ব্যান্ডের সাথে কাজ করা এবং এত এক্সপিরিয়েন্স একটা ব্যান্ডের সাথে কাজ করা। আমার বেসিক্যালি সফট মেলোডি হচ্ছে ঘরানার গান আমি বেশি পছন্দ করি, কিন্তু এটা অনেকে জানে না যে আমি ব্যান্ডের গান সবচেয়ে বেশি শুনি এবং এটা একটা ভার্সেটাইল ভয়েস আমার মধ্যে আছে। তো অনেক সময় লাইভে গান গাওয়ার সময় দেখা গেছে যে অনেকে সফট মেলোডি শুনতে এত অভ্যস্ত, যখন আমি রক গান গাই তখন এটা বিলিভ করে না অনেকে না শোনা পর্যন্ত। তো দেখা গেছে যে এই ব্যাপারটা আসলে মাকসুদ ভাই অনেক পছন্দ করেছে, আমার মধ্যে এই ব্যাপারটা আছে এবং তারা খুব এক্সপেকটেশন রেখেছে যে ভবিষ্যতে তো ব্যান্ড, আমাদের একটা ব্যান্ড গ্রুপ আছে বিন হাই, তো আমাদের ব্যান্ডের গানগুলো এরকম ভার্সেটাইল গানই হয়ে থাকে, কিন্তু একদম ব্যান্ড বা রক ঘরানার গান এখনো করা হয়নি আমাদের। এছাড়াও হচ্ছে আমি বুবলি এবং রোশন ভাই অভিনীত মুভি একটা রিভেঞ্জ, তো সেখানে কাজ করেছি, আশা করি সবার ভালো লাগবে গানটা। তো অনেক ব্যস্ততা, কিন্তু একটা জিনিস আমাকে খুব অবাক করে আপনার ব্যাপারে, সাধারণত মানে এটা আমাদের সবার ধারণা মেয়েরা একটু আরাম প্রিয় হবে, একটু সফট সফট কাজ করবে, আপনি একজন বিজনেস ওম্যান, সো বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াতে কাজ করে এমন বিজনেস ওম্যানরা একটু কাপড়ের বিজনেস করা পছন্দ করে, একটা ফ্যাশন হাউস, একটু ড্রেস। আপনি ভিন্ন মাত্রায় গিয়ে সব থেকে প্যারাদায়ক কাজটা নিয়েছেন, ইভেন্ট, মানে ইভেন্ট অর্গানাইজার আপনি। সো অ্যাজ এ ইভেন্ট অর্গানাইজার হিসেবে ঈদের ব্যস্ততা কেমন? আসলে পুরোটা রোজার মধ্যে এমন হয়েছে যে বার্থডে পার্টিগুলো দেখা গেছে যে করা হয়, এই পুরাটা মানে পুরাটা দিন রোজা রেখে ডেকোরেশন করা, প্ল্যানিং করা, এটা আসলে অনেক খাটনির একটা কাজ। তো আশা করছি যে ঈদ পুণ্যমিলনী উপলক্ষে অনেক প্রোগ্রাম আসছে, তো সেগুলো ডেকোরেশন করা হবে, জানি না কতটুকু ভালো লাগবে, তবে আমার বিশ্বাস যে সবার অনেক ভালো লাগবে। আর অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং কাজ, এটা একটা চ্যালেঞ্জিং কাজ। সো এখানেও আমি কিন্তু একটু রাগ করে ফেললাম আপনার সাথে। আমার যে বার্থডে ছিল ঈদের সময়, কই আপনি তো একবারও বললেন না তোমার জন্য একটা পার্টি রাখছি। তোমার জন্য রাখবো, আচ্ছা নেক্সট ইয়ারে। নেক্সট ইয়ারে আচ্ছা একটা ছোট ব্রেকে যাব, কিন্তু ব্রেকে যাওয়ার আগে জাস্ট 2 লাইন একটা রক গান শোনান। আচ্ছা তাহলে যেহেতু ঈদ, তো আমার আনরিলিজ একটা গান শুনিয়েই দেই। ও এখানে রিলিজ পাচ্ছে, স্পেশাল। এই গানটা আমার যে ব্যান্ড ছিল এর আগে ক্লিক, সেখানে লিড গিটারিস্ট যে ছিল ভাইয়া শাওন ভাইয়া, তারই কথা আর সুরে করা, আর কম্পোজিশনটা অনেক সাহানের করা। তো এই গানটা করছি। আমারে মন কাঁদে শুধু তোর কারণে, সেই ব্যথা আমি তো আর সইতে পারি না। আমারে মন কাঁদে শুধু তোর কারণে, সেই ব্যথা আমি তো আর সইতে পারি না। তুমি চলে গেছো আমাকে একা ফেলে, আমি সে স্মৃতি আজও ভুলতে পারি না। তুমি চলে গেছো আমাকে একা ফেলে, আমি সে স্মৃতি আজও ভুলতে পারি না। আমার মন কাঁদে শুধু তোর কারণে, সেই ব্যথা আমি তো আর সইতে পারি না। আমিও শুনতে পারছি না, আর এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেছি। আরো কিছু শুনবো, অনেক গল্প এখনো বাকি আছে, জমে আছে সেগুলো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL TMX। আমাদের সাথেই থাকুন, ব্যাক করে কিন্তু আরো অনেক আড্ডা হবে। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL TMX। সাথে আজ আমাদের রয়েছেন সাবরিনা সাবা। আবারও চলে যাচ্ছি তার সাথে আড্ডায়। সো গল্প শেষ হচ্ছে না আমার আপনার সাথে, মানে আজ আপনাকে পেয়ে মনে হচ্ছে কি চলো না হারিয়ে যায়। স্কুলের আপু। আচ্ছা স্কুলের আপু, একটু বলেন তো আপনার স্কুল জীবনটা কেমন ছিল? স্কুলে থাকতে ঈদ উদযাপন কেমন হতো? কারণ স্কুলে বাচ্চারা যখন, এখনকার বাচ্চাদের দেখি ঈদ তাদের কাছে রঙিন, আর যত বড় হচ্ছে ঈদ ফিকে হচ্ছে। সো আপনার রঙিন ঈদের কথা বলেন। আসলে আমার ঈদটা ফিকে বলবো না, কারণ হচ্ছে আগে নেওয়ার মধ্যে যে আনন্দটা ছিল
এই যে ধরো যে ড্রেস, তারপরে অর্নামেন্টস, ওটার সাথে ম্যাচিং করে যে গয়নাগাটি, হ্যাঁ পার্স একটা ছোট, ওটা তো দিতেই হবে, ওটা না দিলে তো গয়নাগাটি করে। ওই পার্সে আবার লিপস্টিক থাকে আর হচ্ছে সেলামি থাকে। একটু পরপর মেহমানের বাসায় খেতে গেলে তারপরে টোটাল লিপস্টিক উঠে গেলে আবার আমাকে তো ঈদের দিন ছাড়া লিপস্টিক দিতে দিত না, তুমি ঈদের দিন একটু বেশি করে দিতে। এক্স্যাক্টলি, আম্মুরা এরকমই ছিল আসলে, বিশেষ করে বিকিজের আম্মুগুলা। আর হচ্ছে ভাই বোনদের মধ্যে অনেক মারামারি হতো, যেহেতু আমার কোনো ভাই নাই তো আমার বোনের সাথে শেয়ারিং ছিল। তো আমি যেহেতু বড়, আমাকে একটু বড় টাকার নোট দিত, আর ওদের যে ছোট একটু ছোট টাকার নোট, এই ব্যাপারগুলো থাকতো, অনেক ঝামেলা হতো। আপনার কি মনে আছে সেই দিনের কথা? ধরেন মাত্র মেহেদি দিয়েছেন, 2 দিন পরে স্কুল খোলা, 3 দিন পরে স্কুল খোলা, মানে এত কঠিন। হ্যাঁ, তারপরে চুলে কালার করা যেত না। আচ্ছা, সাবান দিয়ে মেহেদি কিভাবে তুলতেন তখন 2 দিনে? আমার মনে আছে আমার হাত লাল হয়ে যেত, আমি পারলে এরকম মাংস তুলে ফেলি। ওটা তো করা হতো না, আমাকে তো কান ধরে দাঁড় করে রাখতো। আপনার ক্যারিয়ারে দেখা যাচ্ছে যে এখন সঙ্গীত আগে একটা শোনার ব্যাপার ছিল, এখন শোনার সাথে সাথে দেখার একটা ব্যাপার, এবং দিন যত যাচ্ছে দেখছি যে এই জেনারেশনের মানুষেরা সঙ্গীত দেখাটাকে বেশি উপভোগ করছে, প্রেজেন্টেশন। সো গান গাওয়ার একটা প্রেশার, ভিজুয়ালের একটা প্রেশার। যখন একটা সঙ্গীতকে আপনি দর্শকের সামনে আনতে চান, কি কি প্রেশার থাকে? শুটিং টাইমগুলোতে কি কি করা হয়? আমি খুবই লাকি যে এমন একটা সময় আমি আমার সঙ্গীত ক্যারিয়ারটা শুরু করেছি, যে সময় আমি তো অনেক ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। নতুন কুড়ি, তারপরে পদ্মকুড়ি, তারপর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। তো এগুলোর মধ্যে হতো কি যে 1 টেকে গান গাওয়া হতো সব সময়। তো যখন আমি অডিও ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি তখনও ঠিক এরকমই, যে 1 টেকে গান গাওয়া, বিশেষ করে বিটিভি বা বেতারে, বিকজ তখন না আসলে অত মাধ্যম ছিল না, যে এডিটিং সফটওয়্যার ছিল না, অনেক ধরনের সফটওয়্যার ছিল না। তো আমার আসলে রেকর্ডিংয়ে কম সময় লাগতো। এরপর আসলে ভিজুয়ালের ব্যাপারটা, যেহেতু গান গাওয়ার সময় যেহেতু আমি অভ্যস্ত, গানটাকে খুব তাড়াতাড়ি কিভাবে সুন্দর করে গাওয়ার চেষ্টা, বারবার কাট না করে গাওয়ার চেষ্টা, তো এই যে একটা ফিলিংয়ের ব্যাপার থাকে, এই জিনিসটা যদি মিউজিক ভিডিওতে শিল্পী নিজে দিতে পারে তাহলে কিন্তু গানটা দেখতে আরো সুন্দর হয়। আর অসুবিধার কথা যদি বলতেই হয়, যেটা বলবো ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এই যে শিল্পীর যে ভয়েসের ক্রেডিট, এটা কিন্তু কমে যাচ্ছে। কারণ সবাই ভিডিওর প্রতি ঝোঁক বাড়াচ্ছে, দেখার ঝোঁক বাড়াচ্ছে, যার জন্য যে গান যে একটা শ্রুতিমধুর জিনিস, এটার চাইতে আমরা দেখার প্রতি মনোযোগ বেশি দিচ্ছি। এটা আমার কাছে ভালো একটা বিষয় মনে হয় না। ওকে, গ্রেট বিষয় নিয়ে আলোচনা হলো। আবার একটু ভালো ভালো বিষয়গুলোকে মানে মনে করতে চাই, সো একটা চ্যালেঞ্জ দিতে চাই, নিবেন প্লিজ? ওকে, আপনার পছন্দের একটা গানের নাম বলেন। পছন্দের একটা গানের নাম এই মুহূর্তে আমার কাছে আমার একটা পছন্দের গানই মনে পড়ছে। কি নাম সেটা? পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস। এটা একটা প্রেমের সো এটার হচ্ছে একটা লাইন, মানে 2 লাইন আপনি বলেন, জাস্ট 2 লাইন। একবার প্রেমের আঙ্গিকে, একবার রাগের আঙ্গিকে, একবার কান্নার আঙ্গিকে। আল্লাহ, এরকম চ্যালেঞ্জ। ওকে, আগে প্রেমেরটা শুনি। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। এবার একটু রাগে সেম গান, একটু কষ্ট না? জায়েদ খানের মতন রাগ। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। ওকে, আসিফ ভাইয়ের বয়স হয়ে গেছে। আমি এই দুটো শুনে এত খুশি হয়ে গেছি যে আমি আর কান্নাতে এটা শুনতে চাচ্ছি না, কারণ আমি হাসি আর নিতে পারবো না, আমি হাসতে হাসতে মরে যাব। যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটলো ঈদের এই সময়ে, এবং থ্যাংক ইউ সো মাচ যে ঈদের এত ব্যস্ততা মধ্য দিয়ে এসেছেন এবং যে অনেক হাসাহাসি হলো, গল্প হলো। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও আজ আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL TMX। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। এইবার হোক শুরু।
এবার হোক শুরু একটি দেশবন্ধু পণ্য।